প্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইতে। দেখছেন ইউসিবি টু দ্য পয়েন্ট, সাথে আছি আমি সামান্তা ইসলাম। দর্শক, ২৪-এর গণ অভ্যুত্থানের পর জনগণের বিপুল ভোটে নির্বাচিত বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে দেশের, এবং আজ ৫ মাস হলো সেই সরকারের। ৫ মাস আগে কথা ছিল যে বাংলাদেশ হবে বৈষম্যহীন এবং সকলের জন্য নিরাপদ, কিন্তু আসলে বাংলাদেশ এখন কোন অবস্থায় আছে? গতকাল সাভারে প্রধান বিরোধী দল জাতীয় নাগরিক পার্টির সমাবেশে ককটেল হামলা হয়েছে। আহতদের একজন নিজেকে বিরোধী দলীয় মিত্র জামায়াতে ইসলামের কর্মী বলে পরিচয় দিয়েছেন। অন্যদিকে সরকারি জোটের ভেতরেও চলছে টানাপোড়েন। সরকারি জোটের মিত্ররা বলছেন তারা উপেক্ষিত। বিরোধী দলকে উদ্দেশ্য করে আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন চেতনা বিক্রির ব্যবসা ভালো নয়। এই যে দোষারোপ এবং পাল্টা দোষারোপ চলছে দেশের রাজনীতিতে, এই দোষারোপের রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে এবং এমন রাজনীতি আমরা চেয়েছিলাম কিনা, এই নিয়ে আমরা আজকে টু দ্য পয়েন্টের সেটে আলোচনা করব। আমাদের সাথে ৩ জন গুরুত্বপূর্ণ অতিথি আছেন। আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি জুলাই আন্দোলন ও সরকারের পদক্ষেপ। আমাদের সাথে আছেন কামরুজ্জামান রতন এমপি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বিএনপি। স্বাগত জানাচ্ছি আপনাকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন মোহাম্মদ আসাদুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক যুব শক্তি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে আছেন ফারুক হাসান, সিনিয়র সহ সভাপতি গণ অধিকার পরিষদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। কামরুজ্জামান রতনকে দিয়ে শুরু করতে চাই। ৫ মাসের মাথায় প্রধান বিরোধী দলের উপর আপনাদের উপস্থিতিতে এমন হামলা হয়েছে, প্রশাসন যেখানে অ্যাক্টিভ, সেখানে আপনারা কিভাবে জনগণকে নিরাপদ বাংলাদেশ দেবেন? আমাদের যা প্রতিশ্রুতি ছিল এবং প্রতিশ্রুতির চেয়ে আমরা বেশি আন্তরিকভাবে আমাদের কর্ম চিন্তা এবং প্র্যাকটিক্যালি আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরও বেশিভাবে জনবান্ধব হওয়ার জন্য উনি যে ইতিমধ্যে যতগুলো পদক্ষেপ নিয়েছে, মানুষ সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে এবং আমরা ওনার কর্মী হিসাবে আমরা গর্ববোধ করছি যে আমার নেতা নির্বাচনের পূর্বে এত যা বলেছেন তার থেকে বেশি উনি করে দেখাচ্ছেন। তো আজকে আপনার যে আলোচনার বিষয়বস্তু, এই বিষয়বস্তুর সাথে প্র্যাকটিক্যালি আমি সম্পূর্ণ দ্বিমত। যেমন আজকে এই প্রথম আমি দেখলাম, এবং আমাদের সকালবেলা একটা সেশন ছিল, সেটা হলো এলজেডি মিনিস্ট্রির আন্ডারে। ওইখানে আমাদের উন্নয়ন ভবিষ্যতে আমরা যে যার যার এলাকায় যে উন্নয়নগুলো করব, এই উন্নয়নের যে জনগণের যে প্রতিশ্রুতি, সেটা আমি আমার জায়গায় জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে জামাত ইসলাম এবং এনসিপি যার যার জায়গা থেকে যেই পরিমাণ সহায়তা আমাদেরকে ট্রেজারি বেঞ্চে দেওয়ার কথা, সমভাবে আমরা এটা দিয়ে যাচ্ছি। এবং এই যে প্রতিশ্রুতিটা এবং এই যে সৌহার্দ্যপূর্ণ এবং পরস্পরের মমত্ববোধ শ্রদ্ধাবোধের জায়গা থেকে যে আলোচনাগুলো আজকে হয়েছে, এইটা অতীতে আপনি পার্লামেন্টের হিস্ট্রিতে দেখেন ৫৪ বছর ইতিহাসে কখনো আমরা দেখিনি। সুতরাং আমরা আমাদের মধ্যে, এবং আজকে আপনার এই শোয়ের মাধ্যমে আরেকটা জিনিস বলতে চাই, কিছু কিছু অনৈক্য যেটার কারণে রাজনীতির মাঠ গরম করার জন্য বা বিএনপিকে দোষারোপ করার জন্য কিছু কিছু শব্দ চয়ন হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। আসলে বাস্তবতার সাথে এটা মিল নেই, এবং ভবিষ্যতে এই ধরনের কোনো সিচুয়েশন, আমি জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে বলতে পারি, এই ধরনের কোনো সিচুয়েশন আমাদের তরফ থেকে না মানা প্লাস বিরোধী দলকে মর্যাদা দিয়ে তাদের যতগুলো দাবি, আপনি তাহলে বলতে চাচ্ছেন সার্বিকভাবে বিরোধী দল আপনাদের কাছে নিরাপদ? নিরাপদ তো শুধু আমি গতকাল যে প্রসঙ্গ, ওই প্রসঙ্গে আমি আসছি, যেটা সাভারে যেটা হয়েছে, সাভারের এটা নিন্দনীয়, এটা একটা জঘন্যতম একটা অপরাধ। এটার সাথে আমরা সমবেদনা শুধু জানাচ্ছি না, এইটার আসলে কোথা থেকে কি হলো, এটার আসলে এটা রুট আউটটা করে এটা বিচার আওতায় নিয়ে আসতে হবে। তবে আগেও যখন আপনারা ক্ষমতায় ছিলেন তখন কিন্তু ২১শে আগস্ট গ্রেনেড হামলার মতো হামলা ঘটেছে, যেটার বিচার আমরা পাইনি। এখন কিভাবে আসলে বিরোধী দল আপনাদের উপর ভরসা রাখবে? এখন আগের, এটা কত বছর আগের কথা, আপনি কি মানসিকভাবে বা জুলাই চেতনা, জুলাই অভ্যুত্থানের পরে কি আমরা কি সচেতন হইনি? বা আমাদের যতগুলো অতীতে যতগুলো ভুল, এটা মানে ভুলগুলো আমরা বুঝতে পেরে, বা আমাদের যতগুলো গলতি জায়গাগুলো ছিল আমরা রিহিল করে কিন্তু ওই জায়গাগুলোতে কিন্তু আমরা উঠে আসছি। সেটা মানসিকভাবে, নৈতিকভাবে আমরা উই আর ডিটারমাইন্ড, তারেক রহমান ডিটারমাইন্ড যে ওই ধরনের রাজনীতির কথা বা ওইটা মানে গল্পাকার কাহিনীর মধ্যে থাকবে। বাস্তবতার সাথে আজকের যে গতকাল সাভারের ঘটনার পরে আজকে আজকে যে আমাদের এনসিপির যে মাননীয় এমপি মহোদয়, উনি এটা রেজ করেছে, উনিও তো ওইখানে পার্লামেন্টে তো বিএনপিকে দোষারোপ করেনি তো। তারপরে ওইখানে আমাদের আইনমন্ত্রীর সাথে সাথে বলেছেন আমরা এটা যতটুকু যা করা দরকার আমরা সবই করব। ঘটনা দেখেন যেভাবেই হয়েছে, এটা নিন্দনীয়, এবং বলেছি ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এইটার প্রিকুয়েশন শুধু নয়, এইটার যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য গভর্নমেন্ট শতভাগ আন্তরিক। এবং আমি আজকের পার্লামেন্টের ভিতরের যে একটা পরিবেশ দেখলাম, বিশেষ করে আমাদের শিক্ষামন্ত্রী একটা
বিল পাশের জন্য নকল বিরোধী আন্দোলনের যে একটা রেজাল্ট, এইটার একটা বিল আকারে আজকে উত্থাপিত হলো। এইখানে আমাদের সরকারি দলের চেয়ে বেশি আজকে বিরোধী দল এটার উপর সাধুবাদ জানিয়েছে এবং তারা ওইখানে মানে কথা বলছে জনসচেতনতা, এবং আমরা বিলটি এমনভাবে পাশ করবো পরবর্তীতে আর যেন কথা এত খোলামেলা প্রাণবন্ত এবং এক্সিকিউট করার জন্য আমার দৃষ্টিতে, আমি তো আর প্রথম পার্লামেন্ট, আমি তো আর দেখিনি, তো এই ধরনের আমরা শুনেছি বা দেখেছি তো পরিবেশে, এই ধরনের পরিবেশ আমরা মানে পরস্পরকে মর্যাদা দিয়ে শ্রদ্ধাবোধের মধ্যে থেকে যা করেছে, এটা অবশ্যই একটা মানে উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা সাধুবাদ জানাতে চাই আসলে এমন ঘটনাকে। ধন্যবাদ আপনাকে। আমরা মোহাম্মদ আসাদুল্লাহর কাছে যাব। বিরোধী দল কতটা সেফ আসলে এখনকার সরকারের কাছে, সেটি নিয়ে আমরা কথা বলছিলাম। এই সম্পর্কে আপনার কাছে জানতে চাই, আপনারা আসলে নিজে থেকে কতটুকু নিরাপদ মনে করছেন? এবং আরও একটি ব্যাপার যদি, যেখানে আমরা দেখতে পেয়েছি জামায়াতে ইসলামের কর্মী আপনাদের কার্যক্রম সম্পাদনা করছে, আপনারা বলে থাকেন যে আপনারা আসলে আলাদা, শুধুমাত্র জোট সঙ্গী, তাহলে আপনারা আসলে এভাবে একাকার হয়ে যান কিভাবে বারবার? ধন্যবাদ। আমি রতন ভাইয়ের একটা বক্তব্য রেস্ট টেনে বলতে চাই। রতন ভাই বলেছেন যে 24 এক ধরনের সচেতনতা তৈরি করেছে জুলাই। তো সেই আমি 2001 সাল থেকে রাজনীতি ফলো করি, আর ইতিহাস তো পড়েছে, বাংলাদেশের জন্ম বা তার আগের রাজনৈতিক ইতিহাসগুলো আমাদের জানা। অতীতের যে কোনো সময়ের তুলনায় রাজনৈতিক সহাবস্থানের জায়গায় এখন সবচেয়ে স্থিতিশীল একটা জায়গা আছে। রাজনীতি কিন্তু বাংলাদেশে এই যে প্রায় সরকারের কয়েকটা মাস চলে গেল, বড় ধরনের কোনো সহিংসতা বিরোধী দল সরকারি দলের ঘটে নাই। এখন গতকালকে যে ঘটনাটা ঘটেছে, আমাদের একজন কমন এনিমি আছে, পলিটিক্যাল এনিমি আছে। সে চাইবে যে কোনোভাবে হোক সরকারকেও বিপদে ফেলতে, বিরোধী দলকেও বিপদে ফেলতে। অতীতে বাংলাদেশে এরকম কোনো গোষ্ঠী ছিল কিনা এটা আমার জানা নাই। এখন একটা গোষ্ঠী আছে যারা সরকারকেও বিপদে ফেলবে, বিরোধী দলকেও বিপদে ফেলবে, এদের ভিতরে ফাটল তৈরি করবে। তো সেই জায়গা থেকে আমাদের সচেতনতা এবং রাজনৈতিক সচেতনতা, জুলাই সচেতনতাটা চর্চা করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যেটা বলছেন যে জামাত ইসলামের কর্মী আমাদের সমাবেশে কার্য সম্পাদন করছে কিনা, আপনার কি জামায়াতে ইসলামের ছায়া যুব সংগঠন হয়ে উঠছেন কিনা? না, এটা কখনোই সম্ভব না। দেখেন, জামাতের সাথে আমাদের জোট হয়েছে। জোট কার সাথে হয়? যার সঙ্গে মতাদর্শগত পার্থক্য থাকে, যার মিশন ভীষণে পার্থক্য থাকে। আপনিও যে জায়গায় যাবেন, আমিও সেই জায়গায় যাব, তাহলে তো আমার জোট করার দরকার নেই, আমি আপনার সঙ্গে একদল হয়ে যাব। জোট তখনই হয় যখন আপনি একভাবে দেখছেন পলিটিক্সকে, আমি আরেকভাবে দেখছি। আমাদের একসাথে জোট হয়ে একটা গোল অ্যাচিভ করতে হবে। তো জামাতের সঙ্গে আমাদের এক হওয়ার বা ওই ধরনের কোনো বিষয়ই নাই। জামাতের মতো, আমরা আমাদের মতো। কিন্তু এখন আমাদের কার্যক্রমে তাহলে জামায়াতে ইসলামের লোকজন কি করছিল? না, কার্যক্রমে জামাতের ইসলামের লোকজন যুক্ত ছিল না। আমাদের যদি আমার মনে আছে, পাবনাতে যখন আমার এলাকায় যখন শেখ হাসিনা গিয়েছেন ছোটবেলায়, আমরা তাকে দেখতে গেছি, কি বলে শুনতে গেছি। খালেদা জিয়া গিয়েছেন, তাকেও দেখতে গেছি। এরশাদ গিয়েছেন, তাকেও দেখতে গিয়েছি। পলিটিক্যাল পার্সনগুলো, তাদের প্রতি সবার আগ্রহ থাকে। এবং নাহিদ ইসলামের বক্তব্য যদি সামনে থেকে না শোনে, তাহলে সে এনসিপি করবে কিনা ভবিষ্যতেই সিদ্ধান্ত কিভাবে নেবে। ফলে এটাকে জামাত এনসিপি একত্রিতকরণ করার যে প্রচেষ্টা, এটা আমার মনে হয় ভুল প্রচেষ্টা। ওকে, আমরা একটু ফারুক হাসানের কাছে যাই। আপনারা কিন্তু সরকারের মিত্র, কিন্তু আপনারা আবার বলছেন যে আপনারা উপেক্ষিত হচ্ছেন। আপনাদের নেতা খোদ সংসদে বসে আছেন, সেই জায়গায় আপনারা কিভাবে উপেক্ষিত হচ্ছেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ কামরুজ্জামান রতন ভাই এবং আমাদের যুব শক্তি নেতা। ধন্যবাদ চ্যানেলের সম্মানিত দর্শক যারা দেখছেন। আসলে দেখেন, 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে বহুল প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচনের যে প্যাটার্ন, এই প্যাটার্ন বিগত 12টি নির্বাচনের সাথে কোনোভাবেই মিলিয়ে ফেললে হবে না। বিগত সময়ে আমরা যে জোট কেন্দ্রিক রাজনৈতিক বা নির্বাচনী যে আমরা একটি ধারা দেখে এসেছি, এই নির্বাচনী ধারাটি কিন্তু বিগত এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এক্সিস্ট করেনি বা ছিল না। যেমন ধরেন, আমরা আগে দেখতাম যে 20 দলীয় জোট বিএনপির নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট কিংবা 14 দলীয় জোট। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, বিএনপির নেতৃত্বাধীন কত দলীয় জোট বলেন তো? আপনি নিজেও জানেন না, বলতে পারবেন না। এখন এটা হয়েছে একটা কি আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতা, ওয়ান কাইন্ড অফ বলতে পারেন। যেহেতু আমরা একটা গণঅভ্যুত্থান পার করেছি এবং গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে একটা ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে এই নির্বাচনটা কিন্তু কন্ডাক্ট হয়েছে। তো সুতরাং এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যখন একটা জাতীয় নির্বাচন ফেস করতেছি, সুতরাং এই নির্বাচনে অনেক হিসাব নিকাশ, ধরেন যে দলীয় রাজনীতি, আমাদের বিভিন্ন এখানে বিষয় কাজ করেছে, তারই ধারাবাহিকতায় এখানে ধরেন যে এই আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতাটা হয়েছে। আমাদের দলের একজন বর্তমান
সরকারের একজন ক্যাবিনেট মেম্বার বা ক্যাবিনেটে রয়েছে। তার মানে এই নয় যে বিএনপির সরকার যা যা করবে সব আমরা এক বাক্যে আলহামদুলিল্লাহ বললে মেনে নেব। আবার ধরেন বিএনপি অনেক ভালো কাজ করছে, আমি বিরোধী দল, তার প্রত্যেকটার বিরোধিতা করব। এই রাজনীতি 5ই আগস্টে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। বিগত 17 বছর আমরা কি দেখে আসছি? বিগত 17 বছর দেখে আসছি পতিত স্বৈরাচারের প্রধান যদি বলতেন আগামীকালকে পশ্চিম দিকে সূর্য উঠবে, তার চতুর্দিকে যারা আছেন সাঙ্গপাঙ্গ, তার ওই লেসলেস স্পেন্সার সবাই এক বাক্যে বলতেন ইয়েস আপা, জি আপা, আগামীকালকে পশ্চিম দিকে সূর্য উঠবে। অথচ আজকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যে আমরা যদি ভুল করি আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন, আমাদের যদি ভুল হয় আপনারা আমাদেরকে ধরাই দিবেন। তার বাস্তব প্রমাণ কিন্তু আজকে টক শোতে এই যে রতন ভাই, উনি সরকারি দলের একজন পার্লামেন্টারিয়ান এমপি, তিনি নিজে বলছে যে আমরা গতকালকের ঘটনায় মর্মাহত, ব্যথিত, দুঃখিত এবং আমরা নিন্দা জানাই, এবং তিনি কিন্তু অ্যাকসেপ্ট করেছেন। কিন্তু বিগত 15-16 বছর বলেন তো বিরোধী দলের উপরে হামলা হলে যখন সরকারি কোনো এমপি মন্ত্রীর কাছে গিয়ে সাংবাদিক জিজ্ঞেস করে যে এই হামলা কেন বিএনপির উপর চালানো হলো, বলে আমরা তো চালাই নাই, নিজেরা মারামারি করেছি। একটা অ্যাড করি, বলে এই চ্যানেল আইতে হ্যাঁ এই জিল্লুর ভাইয়ের শোতে আমাদের নেতৃত্ব টুটি চেপে ধরেছে। তো যাই হোক, আমি এই জন্য আমরা এখানেও নিরাপদ ছিলাম না। এই যে পরিবর্তন যে শুরু হয় নাই তা কিন্তু না। হ্যাঁ, বিএনপির অনেক ভুল আছে, ভুল করতেছে তারা, এটা আমি অস্বীকার করবো না। এই ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি, ধরিয়ে দিচ্ছি। আজকে আপনি অবাক হয়ে জানবেন, এই যে পার্লামেন্টে বাজেট বিল উত্থাপন হলো, পাশ হয়েছে অলরেডি, এই বাজেট অধিবেশনে ক্যাবিনেট মেম্বার একজন দাঁড়িয়ে বলছেন যে এই যে সরকার 3,75,000 কোটি টাকা, 3,75,000 টাকা আপনার কি বলে ওটাকে ওই ট্যাক্স ফ্রি যে জনগণের জন্য আপনার ইয়েটা নির্ধারণ করেছেন, এটা আসলে মনে হয় এই মুহূর্তে যথোপযুক্ত না, এটাকে আরো বাড়ানো উচিত। তার সেই কথা সরকার কিংবা মাননীয় অর্থমন্ত্রী আমলে নিয়ে তারা কিন্তু সেটাকে 4 লক্ষ টাকা করেছেন এবং পার্লামেন্টে পাস হয়েছে। বিগত 15-16 বছর আপনি একটা সিঙ্গেল এক্সাম্পল দেখান তো যে সরকার উত্থাপিত কোনো বিল বা সরকারের উত্থাপিত কোনো প্রস্তাবে সরকারের আরেকজন ক্যাবিনেট মেম্বার বা মন্ত্রী তার বিরোধিতা করেছে, ন্যূনতম একটা এক্সাম্পল দেখাতে পারবেন না। তো সেই জায়গা থেকে আমরা অনেক পরিবর্তনের ধারায় ইতিমধ্যে প্রবেশ করেছি। সরকার ভুল করছে, আমরা ভুলগুলো ধরিয়ে দিচ্ছি। আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট আমরা একটা নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এই যে এনসিপির উপরে কালকে হামলা হলো, আমরা সাথে সাথে প্রতিবাদ করেছি। আমরা বলেছি যে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কোনো ভিন্ন মত, ভিন্ন পথের উপরে আক্রমণ হবে, জুলুম হবে, নির্যাতন হবে, এটা আমরা কেউ মেনে নিতে পারি না, অ্যাকসেপ্ট করবো না। পরিষ্কার কথা আমাদের, সেটা এনসিপি হোক বা অন্য কোনো দল হোক, ডাজেন্ট ম্যাটার, কারো উপরে কোনো আক্রমণ এরকম একটা মোমেন্টে কোনোভাবে কাম্য নয়। এবং সরকার অ্যাকসেপ্ট করেছে, সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। আজকে দেখলাম 2 জন গ্রেপ্তারও হয়েছে। তারা কারা, তাদের রাজনৈতিক পরিচয় ইতিমধ্যে আমরা কিন্তু গণমাধ্যমের সুবাদে জানতে পেরেছি। তো আমরা আশা করি সরকার তদন্ত করে খুব দ্রুত এই ঘটনার সাথে কারা জড়িত, সম্পৃক্ত বের করে নিয়ে আসবে। এখন আমাদের বক্তব্যটা আসলে আমরা একটু ভিন্নভাবেও মাঝে মাঝে তুলে ধরার চেষ্টা করি। ধরেন বিএনপি সরকার এখন ক্ষমতায়, বিএনপি সরকারের কাছে জনগণের প্রত্যাশা কিন্তু অনেক বেশি। বিগত 2 বছর আমরা একটা ইন্টারিম পিরিয়ড পার করলাম, এবং এই ইন্টারিম পিরিয়ড পার করতে গিয়ে ধরেন অনেক জনগণের প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, তারা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে এগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা ইতিমধ্যে রয়েছে, এবং আপনি প্রশ্নও করতে পারেন, আমরা প্রশ্নও করি। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে বিগত অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত কোনো সরকার ছিল না, বাট জনগণের সমর্থিত সরকার ছিল। মানে আমরা সবাই সমর্থন দিয়েছি, কিন্তু জনগণ ব্যালটে ভোট দিয়ে কিন্তু ওই সরকারকে বানায় নাই। এই জন্য ওই সরকারের যে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সির জায়গা, এটা কিন্তু অনেকটা কম। বর্তমান সরকারের সেই অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সির জায়গাটা অনেক বেশি। আজকে জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যদি একটা ভুল করেন তার দিকে 50টা আঙ্গুল সেকেন্ডের মধ্যে দাঁড়িয়ে। এই জায়গাটা থেকে একটু কামরুজ্জামান রতনের কাছে এখান থেকে আমি মনে করি, শেষ করি, আমি এখান থেকে মনে করি যে পরিবর্তন আমাদের হয় নাই, হচ্ছে না, এটা বলার কোনো অবকাশ নেই। পরিবর্তন হয়েছে এবং আমরা আশাবাদী। আমি মনে করি বর্তমান সরকারেরও সেই সদিচ্ছা যথেষ্ট রয়েছে, এবং তাদের যে পজিটিভ মানসিকতা, এই ইতিবাচক মানসিকতার মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। যে আপনার কথা শুনে আমারও খুব ভালো লেগেছে, কারণ আমিও তো আসলে 3 দলের 3 জন খুব সহমতে আসছে এমন টক শো ফেস করি না, দেখি এখন কি হয়। কামরুজ্জামান রতন, এতক্ষণ আমরা খুব সুন্দর কথা বললাম, কিন্তু আবার আমাদের বিরোধী দলীয় কাজ তো সুন্দর, তো কথা তো একদম আপনি আমি শেষ করি, সুন্দরের দিকে তো থাকতে পারি না আমরা বেশিক্ষণ। চিফ হুইপ বলেছেন যে বিএনপি সরকার গঠন করে জুলাই সনদকে অস্বীকার করেছে, ছুড়ে ফেলে দিয়েছে। আবার স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে এনসিপি বা জামায়াতে ইসলামী জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাচ্ছে। এখন আমরা কোন দিকে যাচ্ছি আসলে? অ্যাকচুয়ালি আমরা তো ওগুলো তো সংগ্রামের সহযোদ্ধা, আজকে আমরা সহালোচক। আমাদের কিন্তু উঠে সেটা বেড়ে ওঠাটা কিন্তু একই জায়গায়, সেটা মাঠে।
আজকে এই জায়গায় যতটুকু এবং আরেকটা ব্যাপার যদি অ্যাড করতে চাই, আমাদের নীলোফার চৌধুরী মনি আমাদের টু দ্য পয়েন্টে বলেছেন স্নাইপারের কথা, বা পুরো ব্যাপারটা একটা ষড়যন্ত্র ছিল কিনা আপনারই দলের লোক। আপনি তো আজকে সময় ইসলাম মানে ভূমিকায় তো সময় ভূমিকায় চলে গেছে, তবে আবার বলতে দিতে নেই। না না, আমি আপনাকে বলি একটু আপনারা যখন শুনেন। একই দলের হয়ে দুইজন দুই কথা বলেন তখন কিন্তু আমরা জনগণ হিসেবে কনফিউশনে না, থাকি। এখন যদি আপনি কে যে নীলুফার মনি আমার দলের, ওকে যদি সামনে এনে যদি কথাটা বলতেন আমি উত্তর দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম, কারণ কারো অ্যাবসেন্সে কথা বলাটা আমার যুক্ত হবে না। এখন তারপরে আমি বলি না, আপনি কি মনে করেন আমি আমি জুলাই আন্দোলনটাকে কি আচ্ছা মনে করেন? আমি জুলাই আন্দোলন আমি করেছি, যারা সহযোদ্ধা তারা আমার পাশে বলছে আছে, ওদেরকে সম্মান দেওয়া, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা, এটা আমার নৈতিকতা, এবং তারেক রহমান এটি আমাদেরকে শেখাচ্ছে, যেটার স্বীকারোক্ত ওনারা এটা কিন্তু দিলেন। এখন শুনেন, আমি মুক্তিযুদ্ধের কোনো সংগ্রামী মানুষ না, আমি আর্মির কোনো উইপন্স বা এই যে আর্মসের ব্যাপারে আমার কোনো দক্ষতা নেই, কিন্তু স্নাইপার বলতে যে শব্দটা, এটা ওনারা নিশ্চয়ই যতটুকু আমরা জানেন, আমরা তো কিছুটা হইলেও তো আমাদের লাইসেন্স করা গান আছে, কিন্তু স্নাইপার ইউজ হয় নাই, এটা ক্যানাইসে বা ক্যানুইসে ওনাদের দুইজনকে জিজ্ঞেস করেন। ফেসিস্টের আন্দোলনে স্নাইপার ইউজ হয় নাই, এটা কোনো ব্যক্তি যা বললে সে কি সত্য কথা বলছে না। সে কেন এটা বলছে ব্যাখ্যাটা তার থেকে দিতেন, বা সে যদি এখন সামনে থাকতো তা কেন। স্নাইপার শব্দের অর্থ কি, স্নাইপার ব্যবহার হয়েছে কি হয়েছে হয় নাই, এটা সে কি দেখেছে? ইয়েট টু প্রুফ। হ্যাঁ, শি মাস্ট প্রুভ, নট মি। আমি আজকে একটা কথা বলি, 90-এর গণঅভ্যুত্থানে এত কিন্তু এই যে এইরকম যে রক্ত দিয়ে যে আন্দোলনটা, এটা কিন্তু 90 ছিল না। আমরা সশস্ত্র সংগ্রামে স্বাধীনতার পরে বলতে দ্বিধা নেই, আমরা কিন্তু ওই সশস্ত্র সংগ্রামের মিনিমাম একটা ধাপ প্রতিকারের মানসিকতা কিন্তু আমরা ওখানে ছিলাম। এই স্নাইপার, এই অস্ত্রের যে ব্যবহারগুলো বা অস্ত্রের যে উইপন্সের যে ক্যালিবারগুলো, এগুলো কিন্তু আমরা জানি ব্যবহার হয় নাই, এটা সে বলতে পারে না, একটা মিথ্যাচার, মিথ্যাচার। একটা মিথ্যাচার বলেছে। এবং এইটার বলার উদ্দেশ্যটা কি, আমি যদি সে থাকতো তাকে আমি জিজ্ঞেস করতাম। আর 90-এর গণঅভ্যুত্থানে আমরা 7 বার জেল কেটেছি, আমাদের কতগুলো মামলা দেখেন, 70-80টা মামলা, ওদের সবাই জীবন থেকে বেঁচে আসছে। আমি জানি না কারা এখানে টক শোতে এসে নিজেদেরকে কিভাবে জাহির করে। কামরুজ্জামান রতন, স্বরাষ্ট্রমন্ত্রীর উক্তিকে তাহলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জুলাইয়ের চেতনা ব্যবসা করে রাজনৈতিক ফায়দা নেওয়া শুনেন হচ্ছে। আমি তাহলে একটা বলি, চেতনা বিক্রির দিন শেষ। জুলাই যোদ্ধাদের রক্তের উপর পাঠাতনের যে বাংলাদেশ, সেইটাই জারি থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী তো বাংলাদেশ থেকে উনি এমন একজন, উনি তো একটা এক্সটেন্ডেড লাইফ উনি লিড করছেন, ওনাকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছিল এবং উনি যে বেঁচে আসছে 8টা বছর, নিজের প্রতিটা মুহূর্ত অনিশ্চিত একটা জীবনের মধ্যে উনি বেঁচে আসছেন। উনি প্রথম থেকেই এই জুলাই যতগুলো আমাদের মানে অধ্যাদেশের জন্য যতগুলো কাজ করেছে, উনি ফাংশনিং ভাবে সবচেয়ে বেশি আমার দলের প্রতিনিধি হয়ে করেছেন। রাজনীতিতে কিন্তু একটা জায়গায় একটা কথা, রেটরিকটাকে আপনি ওটা বিশ্বাস করতে হবে না। তারেক রহমান আমার কি বলেছেন, এটার সাথে আমি কোনো কন্ট্রাডিক্ট করব না। তারেক রহমান এবং সারাদিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন জেনে শুনে বলেছেন, এবং এইটাই সত্য যে আমার দক্ষিণ প্লাজায় যে অক্ষর অক্ষর আমার যেটা হয়েছে, যেটা জুলাই সনদের উপর আমরা সাইন করেছি, ওইটা অক্ষর অক্ষর পালন করবে কে বলেছে? তারেক রহমান। সুতরাং ওর থেকে সালাউদ্দিন ভাই কখনই কিন্তু এর বিরুদ্ধে না। আরেকটা কথা, আজকের যে আলোচনাগুলো বললাম, এটা এই শুতে বলা ঠিক হচ্ছে না। আপনারা যেভাবে 18 ক দিয়ে আপনি একটা ব্যাংকিং একটা দেখেছেন না, যেটাতে সবাই বলেছিল আসালামকে ফিরিয়ে আনবে, ওটা কি হলো? আলটিমেটলি হলো না। এবং আরো কিছু কিছু আইন, আজকে যেটা কথা হলো, এই এনসিপি ভাই বা এই যে আমাদের যে সহযোদ্ধা যারা আছেন এখানে, নুরুল হক নূর বলেন, জুনাদ সাকিব বলেন, ওনারা তো এখানে এই দেশকে লিড দিতে আসছেন, একটা আলোকিত বাংলাদেশ করতে আসছেন। এই যতগুলো আন্দোলনের আপনারা বলতেছেন বিএনপি বেইমানি করেছে, আপনার এই টেবিলে বলে যাচ্ছি, জাস্ট আমাকে একটু কোট করে রাখেন, কোনো আলোচনা এই আমাদের সহযোদ্ধাদের আলোচনাটা এটা রাজপথের বাইরে আসবে না। এটা দেখবেন অনেক বাগাড়ম্বর অনেক কথা হচ্ছে, বাট বিএনপি সবাইকে সমমর্যাদা দিয়ে আলোচনার টেবিলে এবং সংসদে, ইতিমধ্যে আপনারা যে সংসদীয় কমিটিগুলো হবে দেখেন, এখানে বিরোধীরা মানে কারা কারা, এখানে আমি যা শুনেছি 5 থেকে 7টা জায়গায় তাদেরকে চেয়ারম্যান করা হচ্ছে। ছায়া মন্ত্রিসভা, ছায়া ক্যাবিনেট প্লাস হলো ছায়া সংসদ কিন্তু এই বাংলাদেশে হচ্ছে কিন্তু। সুতরাং আপনি 4 মাসের সরকারের কাছে একটা ওভারনাইট আপনি যদি এরকমভাবে চান বা কালকে আমাকে দিয়ে দিতে হবে, জিনিসটা কিন্তু এরকম চিন্তা করে কিন্তু হবে না। আমি মনে করি আপনাদের এই শো জীবিত থাকবে। আমরা যদি আপনারা আমাকে কখনো ডাকেন, আবার যদি কান করে দাঁড় করেন, আমরা দাঁড়াতে। ধন্যবাদ। আমরা মোহাম্মদ আসাদুল্লাহর কাছে যাই। আপনি কামরুজ্জামান রতনের সাথে সহমত প্রকাশ করছেন, তাহলে কি আপনি বলতে চান যে নাহিদ ইসলাম যেটি বলেছেন সেটি মিথ্যা? না, আমি সহমত প্রকাশ
পুরো বাক্য সহমত প্রকাশ করেছি, এমন কথা বলিনি। আমি বলেছি যে ওনার সাথে সহমত প্রকাশ করি যে জুলাই চেতনা, রাজনীতিবিদদের ভেতরে একটা জুলাই চেতনা তৈরি হয়েছে। এটা সহমত পোষণ মানে না যে উনি সারা জীবন যা বলেছেন ওটা সহমত আমি পোষণ করলাম না, ওনার সেটি সাথে না, আমার শুধু এই দ্বিমতের ব্যাপারে জায়গা থাকবে। বিএনপি যে জুলাই সনদ বাস্তবায়ন করবে এইখানে ভরসা রাখতে পারছেন? আমি এই প্রসঙ্গে আসছি, আমি এটা নোট নিলাম। আমি 3টা প্রসঙ্গ একদম ক্লিয়ার করবো, আমাকে ওই সময়টুকু দেবেন। প্রথমে একটা ব্যাপার আসলো যে আন্দোলনে পুলিশ স্নাইপার রাইফেল ব্যবহার করেছে, এরকম একটা কথা। দেখেন, যারা এই কথা বলে তারা কি মনে করে যে আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে শুধু পুলিশ ছিল? শুধু পুলিশ ছিল না, তার একটা যুক্তি দেয় যে পুলিশের তো স্নাইপার রাইফেল ব্যবহার করার অনুমতি নাই। না, এবার আমি বলি হ্যাঁ, AK-47 যেটা, এটা পুলিশের হাতে ছিল। হ্যাঁ সেটা বলছি। পুলিশের হাতে ছিল। বিবিসি একটা রিপোর্ট করেছে যে গত এই আন্দোলনের আগে বা 22 সালের পর থেকে পুলিশের প্রাণঘাতী অস্ত্র বাড়ানো হয়েছিল 7 গুণ। এবং আপনারা দেখেছেন, কল রেকর্ড দেখেছেন যে আমি পুলিশের হাতে লিথাল ওয়েপন দিয়ে দিয়েছি, তারপরেও কেন তারা মানুষ মারতে পারছে না। আপনারা এটা দেখেছেন। এখন যারা বলে যে স্নাইপার রাইফেল ছিল কিনা পুলিশের হাতে, তারা আসলে ওই যে অন্ধ। আমরা খুব বেশি ওইদিকে না যাই, এগুলো হয়তো তথ্য প্রমাণের ভিত্তিতে বের হয়ে আসবে। অবশ্যই তথ্য প্রমাণের ভিত্তিতে অনেক কিছু বের হয়, আবার অনেক কিছু বের হয় না। এই আন্দোলনে যে যুবলীগ ছাত্রদের গুলি করেছে, ছাত্রলীগ ছাত্রদের গুলি করেছে, ওরা কি কোনো রোস্টার নিয়ে, ওরা কোনো ডিউটি নিয়ে গুলি করেছে? তাহলে এটার তথ্য প্রমাণ আপনি কিভাবে পাবেন? যে ভিডিও ফুটেজগুলো পাওয়া যাচ্ছে সেটাই। কত জায়গায় আপনার আপনি এখানে কয়টা ভিডিও করতে পারবেন? আমি একটু বলি ম্যাডাম, সিটি কলেজ থেকে ঢাকা কলেজে 4 তারিখে আমরা ওটা দেখেছি। যদি আপনাকে আমার পর একটা শোনান, ওই শোতে ওই সংঘর্ষে 2টা AK-47 ব্যবহৃত হয়েছে এবং সেটা পাবলিকের হাতে ছিল। তো কার হাতে ছিল? আমরা অবশ্যই ব্যবহৃত, হেলিকপ্টার থেকে মেশিন গান দিয়ে যে গুলি হয়েছে যাত্রাবাড়িতে, মিরপুরে। আমার পাশ থেকে শহীদ শাকিলকে গুলি করা হয় মিরপুর 10-এ, এবং গুলিটা করা হয় এফএস টাওয়ার থেকে। আপনি যদি মিরপুর 10 সম্বন্ধে জানেন, আইডিয়ালের সামনে থেকে এফএস টাওয়ার কমপক্ষে 500 মিটার দূর। এত দূর থেকে গুলি করে তাকে হেডশটে ফেলে দেয়া, এটা স্বাভাবিক কোনো ব্যাপার না। নিশ্চয়ই এগুলো তো এই সরকার তদন্ত শুরু করবে নিশ্চয়ই। আমি চাই সরকার দ্রুত এটা তদন্ত করুক। আমি আরেকটা ব্যাপার যেটা বলছিলেন যে জুলাই চেতনার ব্যবসা, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন উনি নিশ্চয়ই প্রাজ্ঞ মানুষ, বুঝে বলেছেন। আমি ওনাকে একটু জানাই দিতে চাই যে জুলাই চেতনার ব্যবসাটা আসলে কারা করছে। ব্যবসা তো সেটাই যেটাতে একটা লেনদেন থাকে। লেনদেন না থাকলে কি ব্যবসা হয়, বিজনেস হয়? যারা খনিদের সাথে এই জুলাইয়ে যারা ছাত্রদের হত্যা করায় জড়িত ছিল, তাদের ভোট নেয়ার জন্য নির্বাচনের আগে খনিদের সাথে আতাত করেছে, তারা জুলাই ব্যবসা করেছে। কারা করেছে এটা আপনারা সবাই জানেন, জাতি জানে। যারা 5 আগস্টের পরেই ফুটপাতের মার্কেট, কাঁচা বাজার, বাস স্ট্যান্ড, আরো যেই কাঁচা টাকার উৎসগুলো আছে সেই জায়গাগুলো দখল করেছে, তারা জুলাই ব্যবসা করেছে। আবার এই জায়গা থেকে আসবে, এইখানে একটু থামাতে চাই, আমরা ফারুক হাসানের কাছে যেতে চাই। আপনারা যখন অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন তখন আপনাদের দলের প্রধান মার খেয়েছেন, এবং তখন কিন্তু আমাদের এনসিপির তারা উপদেষ্টা ছিল, তখন আপনারা বিচার পাননি। কিন্তু এখন আপনারা নিজেও চেয়ারে বসেছেন, এখন কি আপনারা নুরুল হক নুরুর বিচার পাবেন বলে আশা করেন? আমরা আসলে চেয়ারে নেই, আমি এটা আগেই ব্যাখ্যাটা আপনাকে দিয়েছি। সরকার বিএনপির, আমাদের একজন ব্যক্তি এই সরকারের ক্যাবিনেটে আছে। আর বর্তমানে এই সরকারকে আপনি ওই জোট সরকার কিংবা ওই ফরম্যাটে ফেলার কোনো সুযোগও নেই, ফেলতেও পারবেন না। এখন দেখেন, বেশ কয়েকটা প্রশ্ন ইতিমধ্যে আসছে আমাদের সম্মানিত 2জন আলোচকের আলোচনার মধ্য দিয়ে। চেতনা ব্যবসা, হ্যাঁ চেতনা ব্যবসা অবশ্যই হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে ব্যাপকভাবে চেতনার একটা রমরমা ব্যবসা হয়েছে, এবং এই চেতনার ব্যবসা করে অনেকে কোটিপতি হয়েছেন, গাড়ি বাড়ির মালিক হয়েছেন, কেউ ধরেন যে ইউনিভার্সিটি দখল করেছেন, কেউ ফুটপাত দখল করেছেন, মার্কেট দখল করেছেন, শপিং মল দখল করেছেন। মানে এই সরকারের কাছে যে যতটুকু চাপ প্রয়োগ করে স্বার্থ হাসিল করতে পারে তারা করেছেন। এই সরকার এবং এই স্বার্থ হাসিলের ক্ষেত্রে কোনো দলে কিন্তু পিছিয়ে ছিল না, না বিএনপি ছিল, না জামাত ছিল, না তারা তো সরকারের ভিতরেই ছিল, একবারে কি বলবো, রন্ধ্রে রন্ধ্রে পেটের মধ্যে। সুতরাং তারা তো সরকারের মূল যে মাখন সেটা ভোগ করেছে, এটা অস্বীকারের কোনো সুযোগ নেই। সুতরাং ওই ইন্টারিম সরকার যেহেতু কোনো পলিটিক্যাল সরকার ছিল না, সুতরাং ওই সরকারকে যে যার মতো এক প্রকারের আদায় করে নিয়েছে, অন্য শব্দ আর ব্যবহার করলাম না। সুতরাং চেতনার ব্যবসা 71-এও ছিল। প্রিয় দর্শক, আমরা কিন্তু আপনাদের সাথে আছি ফেসবুক এবং ইউটিউব লাইভে, আপনারা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন। হ্যাঁ, চেতনার ব্যবসা যেমন 71 হয়েছে, 1971-এর মহান মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করে আওয়ামী লীগ
দীর্ঘ 50 বছর রাজনীতি করেছে। ওই চেতনা ব্যবসার ট্রামটাকে ব্যবহার করে আপনি যেমন মহান মুক্তিযুদ্ধকে কোনোভাবেই কটাক্ষ করতে পারেন না, ঠিক একইভাবে জুলাই গণঅভ্যুত্থানে যারা চেতনা ব্যবসায়ী, এই চেতনার নাম নিয়ে আপনি জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ করতে পারবেন না। জুলাই গণঅভ্যুত্থান জনগণের, এই দেশের মানুষের, সুতরাং গণঅভ্যুত্থান মূল প্রশ্নটাতে একটু আসুন, বিচার এখন পাবেন? আর শেষ করি, এখন যারা এই চেতনা ব্যবসা করেছে, অপরাধ করেছে, ক্রাইম করেছে, করাপশন করেছে, তাদেরকে আপনি তদন্ত করে আইডেন্টিফাই করেন, বের করেন, তাদেরকে বিচারের মুখোমুখি করেন। কিন্তু আপনি যখন এই জুলাই চেতনার নাম করে পুরো গণঅভ্যুত্থানকে একটা প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছেন, তখন বুঝতে বাকি থাকে না যে এই জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আপনার ভিতরে একটা অ্যালার্জি আছে, এবং এই জুলাই গণঅভ্যুত্থানকে নিয়ে আপনার মধ্যে বড় রকমের একটা মানে নেতিবাচক চিন্তা আছে। সুতরাং এই জায়গাতেই আমাদের বড় আপত্তিটা, এটা কোনোভাবে আমরা অ্যাকসেপ্ট করব না। জুলাই গণঅভ্যুত্থান আমাদের, জুলাই গণঅভ্যুত্থান বিএনপির, জামাতের, এনসিপির, গণ অধিকারের, সবার, এদেশের গণমানুষের। সুতরাং এটা নিয়ে কোনো ধরনের ধরেন যে কটাক্ষ করা, হেয় প্রতিপন্ন করা, এই সুযোগটা এদেশের কোনো রাজনৈতিক দল, সরকার কিংবা আমরা কেউই দেব না। এখান থেকে আমাদের পরিষ্কার বার্তা। এবার আসেন জুলাই সনদ বাস্তবায়ন। এটা শেষ করে আমি আপনার কাছে হামলার বিচার নিয়ে শুনতে চাচ্ছি। করি সরকার আসলে জুলাই সনদ বাস্তবায়ন করবে কিনা। আমরা পরিষ্কারভাবে বলেছি, জুলাই সনদ এবং গণভোট এই বিষয়ে এদেশের মানুষ রায় দিয়েছে, এবং জনগণের এই 71% রায়কে বর্তমানে সরকার কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারেন না, মানে এটাকে ব্যতি রেখে সরকার সামনে প্রসিড করতে পারেন না। হ্যাঁ, এখন পর্যন্ত আমরা সরকারের যে অগ্রগতি বা সিদ্ধান্ত এই জুলাই সনদ বাস্তবায়ন করতে গিয়ে আমরা হ্যাপি না, পরিষ্কার কথা আমাদের, উই আর নট স্যাটিসফাইড। তবে আমরা আশাবাদী যে বিএনপি সরকার যেহেতু জনগণের ভোটে নির্বাচিত, জনগণ ভোট দিয়ে তাদের সংসদে পাঠিয়েছে, আমরা আশাবাদী তারা অবশ্যই জনগণের এই বৃহৎ রায়কে অবশ্যই তারা বাস্তবায়ন করবেন। তবে এখানে আমাদের রতন ভাই যেহেতু পার্লামেন্টারিয়ান, উনি পার্লামেন্টে আছেন, বক্তব্য রাখবেন, আমি আহ্বান জানাবো আপনারা কিন্তু পানি খান, তবে সেটা ঘোলা করে খান। আমার অনুরোধ থাকবে দয়া করে ঘোলা করে পানিটা খায়েন না, সোজাসুজি খাবেন। আপনি কি এটা জানেন? একটা এক্সাম্পল দিয়ে শেষ করি 30 সেকেন্ডে। ইন্টারিম সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা রাজস্ব আদায় যাতে পর্যাপ্ত পরিমাণে হয়, কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন হয়, এনবিআর কে তারা 2 ভাগে ভাগ করার জন্য সিদ্ধান্ত নিলেন। ওই সময় আমরা দেখলাম বিএনপি পন্থী কর্মকর্তা কর্মচারীরা নতুন একটা আন্দোলনের ডাক দিলেন এনবিআর এ, নাম দিলেন কলম বিরতি। কলমগুলো টেবিলে রাখলেন, বললেন আমরা খাতা কলমে আর স্বাক্ষর করব না। কেন? যতক্ষণ না পর্যন্ত ডক্টর ইউনূস এই এনবিআর ভাগ করার সিদ্ধান্ত বাতিল করে। ডক্টর মোহাম্মদ ইউনূস মহামুসিবতে পড়ে গেলেন, বাধ্য হলেন, আইন বাতিল হয়ে গেল। তারপরে দেখেন বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পরে বাজেট দিবে, কয়েকদিন আগে বাজেট দেওয়ার আগে সরকার সিদ্ধান্ত নিল যে আমরা যে এই প্রায় 6.5 লক্ষ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলাম, এটা হবে কিভাবে? তখন তাদের যারা বুদ্ধিজীবী ইকোনমিস্ট তারা পরামর্শ দিল যে এনবিআর এর বর্তমান যে ফাংশন, এই ফাংশনে সম্ভব না। তার উপরে আবার বাড়তি একটা চাপ তৈরি হলো। কি চাপ? আমাদের যে মাতব্বর আছে যারা লোন দেয় বাংলাদেশকে, ওই আইএমএফ, বিশ্বব্যাংক, আইএমএফ বলল তোমরা যদি এনবিআর সংস্কার না করো লোন বন্ধ। সরকার মহাবিপদে পড়ে গেল, বাধ্য হয়ে এনবিআর 2 ভাগ করে পার্লামেন্টে আইন পাস করলেন আমাদের রতন ভাইরা। পার্লামেন্টে কিন্তু আইন হয়ে গেছে, এখন এনবিআর 2 ভাগ। এখন দেখেন ওই সময় যদি এনবিআর 2 ভাগ হতো ইন্টারিমের সময়, তাহলে এই সরকারের উপরে চাপ অনেকটাই কমতো। এতদিন এনবিআর কে আমরা একটা সেফে নিয়ে আসতে পারতাম, ধারায় নিয়ে আসতে পারতাম, এখন রাজস্ব আদায়ের কাজটা অনেকটাই স্মুথ হতো। কিন্তু তারা তখন মানেন নাই, নিজেদের স্বার্থে। এজন্যই বলেছি যে আপনারা পানি খান, কিন্তু ঘোলা করে খান। এই ঘোলা করে খাইতে গিয়ে কিন্তু সমস্যাটা তৈরি হয়। দয়া করে ঘোলা করে পানি খায়েন না, পরিষ্কার পানি খান, জনগণ উপকৃত হবে, আপনার দেশটাকে ভালোটা সেভ। এই উত্তরটা আমরা শুনতে হবে। আমাদের পরিষ্কার কথা, জুলাই গণঅভ্যুত্থান, গণভোট, এটা নিয়ে আমরা কম্প্রোমাইজ করব না। যে আপনি নিশ্চয়ই জানেন গণ অধিকার পরিষদের নেতাকে তুলে নিয়ে 17 লাখ টাকা ছিনতাই করা হয়েছে বিএনপির পক্ষ থেকে, এটা শুনেছেন নিশ্চয়ই। গণ অধিকারের আপনাদের উপজেলা সভাপতি মেহেদী হাসান মামুনকে তুলে নিয়ে মারধর করে বিএনপি কর্তৃক 17 লাখ টাকা ছিনতাই করা হয়েছে। আমি নিউজটা এখনো দেখি না। এটা আচ্ছা, আমরা এটা একটু কামরুজ্জামান রতনের কাছে শুনি। এখনো আসলে বিএনপি এসব করে বেড়াচ্ছে কিভাবে, কেন? বিএনপি বলতে তো বিশাল, এটা কোটি কোটি জনসমর্থক। এখন কয়জনকে মনে করেন এই দায় দায়িত্ব যাই করেছে, ইতিমধ্যে ভিডিও ফুটেজ দেখে কিন্তু অলরেডি কিন্তু বহিষ্কার এবং অ্যারেস্ট 2টাই হয়েছে। এটা বরিশালে হয়েছে। আচ্ছা, ব্যক্তির কোনো দায় দল নেবে না। আমার দল বলতে তারেক রহমান যে নির্দেশনাটা দিবেন আমি ওনাকেই আমি ফলো করব, এবং ওনার নির্দেশনার বাইরে আমি বা ওই বরিশালের তাদেরকে আমি কুলাঙ্গার বলি। তারেক রহমানের এত প্রচেষ্টা, এত আন্তরিকতা, ম্যাডাম চলে যাওয়ার পর এই ধরনের কোনো আলোচনা, আলোচনা বলেন আর এই যে মানে কি বলবো, যেই কথাগুলো আসলে আমরা লজ্জিত হই, এই আলোচনা এইখানে টেবিলে এসে যখন আমাকে উত্তর দিতে হয়, নিশ্চয়ই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমাকে পজিটিভলি বলেন যে আপনারা ভবিষ্যৎটা কি, আপনার প্ল্যানিংগুলো কি, ওইটা নিয়ে যদি আমাকে যদি প্রশ্ন করতেন, তাহলে আমি নিজেকে, আমার তারেক রহমানকে আমি আরও ডিলাইটেড করে আমি কথা বলতে পারতাম। সোজা কথা বলি যে
পাথরের ভিতরে একটা ময়লা থাকবে, ওই ময়লাকে নিয়ে আমরা বেশি আর ঘাটাঘাটি করতে যাবো না। ওই ময়লার জায়গায় থেকে যাবে, এবং যে উৎকৃষ্ট যেটা চিন্তা, সেই চিন্তাটা আমরা এগিয়ে যাবো। এখন একটা কথা হলো যে আমার ফারুক হাসান ভাই বলে পানি ঘোলা করে খাবো। আরে ভাই, ঘোলা করে খাই, জমজমের পানি খাই, কোক খাই, এটা তো একসাথে খাবো রে ভাই। আপনার যে নেতার প্রতিনিয়ত আমরা একসাথে বসে আমরা সব কিছু করি। ট্রাস্ট রাখুন যেটার সাথে সবার সত্তা জড়িত। আমি তো চেতনার কথা কিভাবে বলবো? চেতনাকে তারা বিক্রি করে যাদের অপকর্ম দরকার, চেতনাকে তারা সামনে নিয়ে আসবে। চেতনার বিক্রির রেজাল্ট তো আমরা দেখছি তো, আওয়ামী লীগের মতো লোক, 54 বছর ঐতিহ্যের লোক, দেশ থেকে মানচিত্রের মধ্যে যাতে কোনো সীমানা নাই, যাদের উকি ঝুঁকি দিয়ে কি বলে গুপ্ত সুপ্ত করে এটা করে না। আমি একটু বলতে চাই, আমাদের মধ্যে ঐক্য কিসের? ঐক্যটা হবে আমরা যেই কারণে আমরা পেয়েছি, যাদের কারণে পেয়েছি, কখনই তারেক রহমান এটাকে ভুলবে না। এটা সময়ের ব্যাপার। এবং আমার মনে হয় যে আমি যতটুকু আমি আমার দলকে বিশ্বাস করি, তারেক রহমানের উপর আমার যতটুকু ট্রাস্ট, এই ভাইদেরকে বলতেছি, আপনাদেরকে বলতেছি, আপনারা অপেক্ষা করুন, ইনশাল্লাহ এই টেবিলের মধ্যে দিয়ে যা অনেক ধন্যবাদ আপনাকে। এবং ওইখানে আমার দক্ষিণ প্লাজে যা আমার অঙ্গীকার হয়েছে, যা আমরা সাইন করেছি, এটার বাইরে যদি কর্তন বর্তন কিছু করা লাগে, এটা আমরা বসে ইনশাল্লাহ ঠিক করবো। আসাদুল্লাহর কাছে যেতে চাই, দুটি প্রশ্ন করব, তাই ছোট ছোট করে শুনতে চাই। আপনারা বলেছেন যে আপনারা জামায়াতে ইসলামী কে ছাড়া একটি স্বাধীন সংগঠন। দিনাজপুরে আপনাদের যুবশক্তির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আরিফ মুন সহ 5 জন মিলে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে 17 লাখ টাকা এভাবে মুক্তিপণ দাবি করার হল উঠেছে। এই চাঁদাবাজি যদি জুলাই চেতনা না থাকে, তাহলে কিসের পাওয়ারে করা হচ্ছে? আচ্ছা, অভিযোগ এবং সিদ্ধান্ত দুটো আলাদা জিনিস। এটা একটা অভিযোগ উঠেছে এবং আমি নিজে এটা নিয়ে কাজ করছি। এটা আমাদের ওই স্থানীয় কর্মীদেরকে ফাঁসানোর জন্য এটা একটা রাজনৈতিক চক্রান্ত। আমি আজকে এই টকশোতে বলে গেলাম, খুব দ্রুত মানুষ এটা জানতে পারবে, কারণ আমি নিজে এটার সঙ্গে এটা নিয়ে কাজ করছি। আমি যেহেতু জাতীয় যুবশক্তির প্রেস উইংটা দেখি, সুতরাং আমার স্বাক্ষরে এটার একটা বিবৃতিও যাবে খুব দ্রুতই। তো আমি নিজে এটা নিয়ে কাজ করেছি। এটা জাস্ট একটা রাজনৈতিক। ওকে, আমরা পরের প্রশ্নে যাই। আপনারা বলেছেন যে বিরোধী দল হিসেবে পুরো দেশ আপনাদের সাথে আছে, সবাই আপনাদেরকে ভালোবাসছে। আগেরবার তো গোপালগঞ্জে গিয়ে একটি কাহিনী হলো, এবং আপনারা এবার ঘোষণা দিয়েছেন যে এবারের পদযাত্রায় গোপালগঞ্জ আপনারা যেতে চান না। তাহলে সেইটুকু শক্তিকে এখন অর্জন করতে পারেননি কিনা? শক্তি, আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি, পবিত্র থাকতে পছন্দ করি। পবিত্র থাকতে গেলে অপবিত্র জিনিস থেকে দূরে থাকতে হয়। তার মানে এই না যে গোপালগঞ্জের মানুষও কিন্তু এই দেশের মানুষ। অবশ্যই এই দেশের মানুষ, গোপালগঞ্জে আমাদেরও লোকজন আছে, কিন্তু গোপালগঞ্জের বেশিরভাগ মানুষ জুলাই চেতনাকে পছন্দ করে না, জুলাই যোদ্ধাদের পছন্দ করে না, যেটা প্রমাণ আমরা পেয়েছি। গাছের গুড়ি ফেলে রাস্তায় গাড়ি আটকানো হয়েছে, আমাদের নানানভাবে আমাদেরকে উপর হামলা করা হয়েছে। মানে, এবং আপনি জেনে অবাক হবেন যে এই হামলার সঙ্গে নারী পুরুষ সব জড়িত ছিল। তারা যেহেতু দীর্ঘদিন ধরে একটা সরকারের সব ধরনের সুবিধা পেয়েছে, বাংলাদেশের রাজধানী ছিল ঢাকা, ঢাকার রাজধানী ছিল গোপালগঞ্জ, ব্যাপারটা এরকম। তো তাদের ফ্যাসিবাদের প্রতি দরদ, কিন্তু ওইটা তো শুধু একটা স্পেসিফিক জায়গা, ওখানকার যে আরো উপজেলা আছে, গ্রাম আছে, সেই মানুষগুলোর দোষ কি? সেখানে আমাদের কাজ চলছে, কারোর কোনো দোষ নাই, কারণ আমরা গেলে কিছু দুষ্কৃতিকারী ওই জায়গায় উস্কানি দেওয়ার চেষ্টা করবে, ওই জায়গায় পরিবেশ নষ্ট করবে, যাতে যেটা হলে স্থানীয় সাধারণ মানুষও সাফার করবে, যে কারণে আমরা এটা জাস্ট এড়িয়ে চলছি। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ফারুককে দিয়ে শেষ করতে চাই। আপনাদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ বলেছেন যে আপনাদেরকে উপেক্ষা করলে সরকার ঝুঁকিতে পড়বে। আমরা আপনার সাথে এতক্ষণ আলোচনা করে আসলে বারবার সরকার এবং সরকারের ঝুঁকি এগুলোই শুনতে পেলাম। তবে আপনারাই যদি বিএনপিকে বিশ্বাস করতে না পারেন, তাহলে জনগণ কিভাবে বিশ্বাস করবে? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, এটা তো সরকারের দায়িত্ব। সরকার যদি মনে করে যে আমার বন্ধু দরকার, আমার এলাই দরকার, তাহলে সরকার তার বন্ধু বা এলাইকে ট্রাস্টে রাখার জন্য সেরকম অ্যাক্ট করবে। আর সরকার যদি মনে করে যে আমার বন্ধু প্রয়োজন নেই, আমি বন্ধুহীন চলবো, তাহলে সরকার সেরকম অ্যাক্ট করবে। তো এখন পর্যন্ত আসলে ধরেন জোটের রাজনীতি, তবে এর চেয়ে বেশি তো আসলে ন্যায়ের পক্ষে সরকার কথা বলবে, সেখানে বন্ধু থাকুক বা শত্রু হয়ে যাক, সেটা আমি বলছি না। ধরেন জোটগত প্র্যাকটিস তো আমাদের আরেকটা বিষয়, আর ন্যায় অন্যায় কথা বলা, রাজনীতির মাঠে বক্তব্য দেওয়া, সেটা তো আরেক বিষয়। জোটের যে দীর্ঘ 50 বছরের আমাদের রাজনৈতিক প্র্যাকটিস, এটা একটা টোটালি ভিন্ন বিষয়। এই প্র্যাকটিস থেকে আমরা বলছি যে বিএনপি সরকার যদি মনে করে থাকে যে আমরা আমাদের বন্ধুদের নিয়ে আমি দেশ চালাবো বা ভালোভাবে আমি আমার সরকারকে রান করাবো, তাহলে তার সেই এলাইদের প্রতি তার আচরণটা হবে সেরকম। তো এখন পর্যন্ত শুধু আমরা না, এখানে ধরেন যে বিএনপির সাথে যারা বিগত সময়ে যুগপৎ আন্দোলন করেছে, কেউই কিন্তু এখনো মানে ওই অ্যাঙ্গেল থেকে স্যাটিসফাইড হতে পারছে না।
আমি কয়েকদিন আগেও একটা কথা বললাম, সেখানে বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা ছিল। আমি বললাম যে বিগত 17 বছর যারা আপনাদের সাথে যুগপৎ আন্দোলন করেছে, কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে, এদেরকে আপনারা সম্মানটুকু দেন, প্রাপ্য মর্যাদাটা দেন। নানাভাবে সবাইকে এমপি বানাতে হবে, মন্ত্রী বানাতে হবে তা কিন্তু নয়। সম্মান কিন্তু নানাভাবে দেওয়া যায়, মর্যাদা নানাভাবে এনশিওর করা যায়, এবং আমি আশাবাদী যে বিএনপি এটা করবে, যেটা রতন ভাইয়ের বক্তব্যে ইতিমধ্যে আমরা পেয়েছি। এখন দেখেন, আমি সবসময় ইতিবাচক একজন মানুষ, আমি কখনোই নেতিবাচক চিন্তাগুলো স্প্রিড আউট খুব একটা করি না। এখন বিএনপি সরকার আমাদের জুলাই গণঅভ্যুত্থান একটা অর্জন। আমরা কখনোই বলি না বা বলবো না যে বিএনপি গণঅভ্যুত্থান বিরোধী। আমরা মনে করি আমরা যেমন গণঅভ্যুত্থানের শক্তি, পক্ষের শক্তি, তারাও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি এবং অর্জন। এবং এই যে সরকার, এই সরকার তো এমনি এমনি আসে নাই, জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাহলে এই সরকারের দায়িত্বটা কি? জনগণ দায়িত্ব দিয়েছে যে 5 বছর আপনারা এই ভঙ্গুর দেশটাকে একটা জায়গায়, একটা সেইপে নিয়ে যাবেন এবং আমাদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দেবেন। জনগণ এই দায়িত্ব দিয়েছে, এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে বিএনপি যদি ভুল পথে পা বাড়ায়, আমরা ভুলগুলো শুধরিয়ে দিচ্ছি, আমরা সমালোচনা করছি, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমি 3টা ভুল বা বড় ছিদ্র বিএনপিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে আমি শেষ করব। এখন ধরেন বিএনপি যদি স্মুথলি 5 বছর দেশ চালাতে চায়, তাহলে 3টা জিনিস বিএনপিকে ভালোভাবে মাথায় নিতে হবে এবং শক্তিশালী করতে হবে। নাম্বার 1, মিডিয়া। বিএনপির সত্যিকার অর্থে বাংলাদেশপন্থী মিডিয়ার এই মুহূর্তে বাংলাদেশে ব্যাপক অভাব, এবং বিএনপিটা ফিল করতে পারছে কিনা আই ডোন্ট নো। মিডিয়া অনেক আছে আমাদের, ডানে বামে সামনে পিছনে মিডিয়ার অভাব নেই, কিন্তু রিয়েল বাংলাদেশপন্থী মিডিয়ার সংখ্যা খুবই কম, খুবই কম। এখানে বিএনপিকে হাত দিতে হবে সত্যিকার অর্থে। বিএনপি যদি একটু সংক্ষেপে হ্যাঁ, নাম্বার 2, 10 সেকেন্ড দিতে হবে। নাম্বার 2, কালচারাল উইং। বিএনপির সত্যিকার অর্থে কালচারাল উইং নাই, এবং এই কালচারাল ছিদ্রগুলো দিয়ে কিন্তু পতিত ফ্যাসিবাদ বারবার ঢোকার চেষ্টা করছে। নাম্বার 3, সলিড বুদ্ধিজীবী প্যানেল এই মুহূর্তে বিএনপি নেই, যেগুলো আছে সব ভাড়াটিয়া, এবং ভাড়াটিয়া দিয়ে বিএনপি এখন চালাচ্ছে। এই ভাড়াটিয়াদের দিয়ে স্বল্প মেয়াদে লাভ হলেও দীর্ঘমেয়াদে কিন্তু হবে না। রতন ভাই, আমি কিন্তু উপদেশ দিয়েছে আসলে, একজন সাপোর্টার হয়ে পরামর্শগুলো দিলাম, কারণ এই 3টা ছিদ্র দিয়ে ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা ভাই করছে। একসাথে কিন্তু দুজন আমরা হেঁটে যাব। অবশ্যই যাবো। আসিফ আকবর এই কথাটা বলেছেন। আমি ছিদ্র অন্বেষণের যে রাস্তাগুলো উনি দেখেন, উনি আমাদের উপদেশ দিয়েছেন, কারণ উনি তো আমাদের একটা সহযাত্রী। শুধু এতটুকু বলি, একটা নির্বাচন আমি বিএনপির দানের শীষের প্রতীক ছিলাম। আমার থেকে কোটি কোটি গুণ সমর্থন সব দিক থেকে ওনার নেতা পেয়েছেন। তাহলে কিভাবে বলেন যে বৈষম্য তো আমার উপর হচ্ছে, তারপরে আমি happy যে আমরা একসাথে পথ চলতেছি। আপনি তো একটি জায়গার কথা বলছেন রতন ভাই, আমি কিন্তু বলি আমাকে দিয়ে বলি নাই, আমি ওভারঅল বললাম যে আমাদের যারা বন্ধু ছিল এই বন্ধুদেরকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। আমি তো বলি না যে করবেন না, সময় চলে যায় নাই। আমি আশা করব আপনার এই বক্তব্যের মাধ্যমে, আমাদের বক্তব্যের মাধ্যমে অবশ্যই বিএনপির হাইকমান্ড দেখছেন, এবং আপনি আশা করি পার্লামেন্টেও যদি এই বিষয়টি আলোচনা করেন আরো ভালো হবে। আমরা এটা তো পার্লামেন্টে আলোচনা করা যাবে না, তবে ঘরোয়াভাবে অবশ্যই আমরা আরো জি জি, অনেক ধন্যবাদ আপনাদের 3জনকে। প্রিয় দর্শক, যারা ইউসিবি টু দ্য পয়েন্টে আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে কিন্তু খুব সুন্দর একটি টক শো হলো, যেখানে গঠনমূলক সমালোচনা হলো এবং একজন আরেকজনের প্রতি সম্মান রেখে, আসলে রাজনৈতিক যে তাদের ভিন্নতা, মতাদর্শে ভিন্নতা, সেটির উপরও সম্মান রেখে ভিন্ন মতে সহমত আমরা যেটাকে আসলে বলি, সেটির জলজন্ত উদাহরণ আমরা দেখতে পেলাম। এবং বিএনপি সরকার এভাবেই আসলে সকলকে একটি স্পেস করে দিবে। এবং আমরা যেটি নিয়ে কথা বললাম যে আগের অবস্থা থেকে আমরা যদি এখানে থাকি, এখানে হলেও পৌঁছাতে পেরেছি, এবং সেটি এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের দায়িত্ব, কর্তব্য এবং আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশায় বিদায় নিতে চাই আপনাদের সুস্থতা ও মঙ্গল কামনা করে।